হচ্ছে কি আপনাকে বলতে হবে। তাহলে দেখেন 40 থেকে 41 সাল সে এটা উদ্ভাবন করছে এবং 1958 সালে ইউএস পার্লামেন্টে যখন সে এটা প্রস্তাব রাখলো তখন ভোটাভুটির মাধ্যমে 10 ভোট বেশি পেয়ে ডিরেক্ট সেলিং সিস্টেমটা চালু হয়। কত সালে? 1958 সালে। এখন দেখেন যারা শুরু করছে 58 সালে তারা আগে থাকবে নাকি যারা পরে শুরু করছে তারা আগে থাকবে? যারা আগে শুরু করছে তারা আগে থাকবে। তাহলে সেই জায়গায় ডিএক্সএন 93 সালে আইসা এই রানিং 31 বছরের পজিশন 15 ডিএক্সএন কি অগ্রগতি ভালো নাকি খারাপ? ভালো। অনেক দূর আগে আছে না? আগামী কয়েক বছর দেখেন ডিএক্সএন অবস্থান কি আরো ভালো হবে না? অবশ্যই নাম্বার 1 হবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চেষ্টা করবো। কারণ এবার আসুন দেখেন আমি বললাম এটা ডিরেক্ট সেলিং। এখন ডিরেক্ট সেলিং হতে হলে বা অ্যাসোসিয়েশনের আওতামুক্ত হতে হলে আপনাকে কতগুলো শর্ত প্রযোজ্য আছে। শর্তগুলো কি কি? যেমন আমাদের এর আগে অনেক এমএলএম কোম্পানি আসছে না বাংলাদেশে, এখন চুন খাইয়া মুখ করছি দইটাগুলো কি ভয় পায়। এখন চুনটা কি ছিল বলেন তো? চুনটা ছিল হচ্ছে কি ডেস্টিনি, চুনটা ছিল নিউ ওয়ে, তাই না? এখন টাকাগুলো তারা নিয়ে গেছে কিন্তু তারা কি আদৌ ডিরেক্ট সেলিং ছিল না? কারণ কেন ছিল না? দেখেন ডিরেক্ট সেলিং হতে হলে আপনাকে যে শর্তগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রথমত আপনার নিজে কোম্পানি থাকতে হবে, দ্বিতীয়ত আপনার নিজেকে চাষাবাদ করতে হবে, আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, প্যাকেজিং করতে হবে, তারপরে বিভিন্ন জায়গা অর্থাৎ কাস্টমারের হাত পর্যন্ত পৌঁছাতে যতক্ষণ লাগবে যত কাজ সব হচ্ছে কোম্পানি করতে হবে, তাহলেই আপনি ডিরেক্ট সেলিং হবে। এখন ডিরেক্ট সেলিং তো সবকিছু করতেছে না, চাষাবাদ করতেছে, আপনার হচ্ছে প্রোডাক্ট তৈরি করছে, প্যাকেজিং করছে, বিভিন্ন কান্ট্রিতে যে 17,000 অফিস আছে সেখানে প্রোডাক্ট গুলো পৌঁছানো, আমাদের হাত পর্যন্ত আসা মতো সবকিছু কি ডিরেকশন করে না? ডেস্টিনি কি করছিল? আরেকজনের কাছ থেকে প্লেট বাটি আনছে, প্লেট বাটি কি চাষাবাদ করা যায়? মানুষকে ধোকা দিচ্ছে। তাহলে দেখেন তারা কিন্তু কখনোই ডিরেক্ট সেলিং ছিল না, এমএলএম ছিল না, তারা কখনোই ছিল না। তারা হচ্ছে একটা নাম ব্যবহার করে মানুষকে কি ধোকা দিচ্ছে। তাহলে ডিরেকশন কি ধোকা দিচ্ছে? ডিরেকশন কি বলছে যে আপনাকে টাকা জমা দিতে হবে? মানি মেকিং এর কোন সিস্টেম ডিরেকশনে আছে? ডিরেকশনে কিন্তু নাই। ডিরেকশন আপনাকে আমাকে কি বলছে যে সর্বপ্রথম যে ইনভাইটটা দিছে সেটা হচ্ছে কি সুস্থতার ইনভাইট, তাই না? আপনাকে আমাকে দিছে কি সুস্থতার ইনভাইট। অর্থাৎ দেখেন এবার যদি একটু ডাক্তারি এসে যায় তাহলে দেখেন আমরা যে মানুষ আমাদের সৃষ্টি কি থেকে কেউ বলতে পারেন? এনিয়ন আমাদের সৃষ্টি কি থেকে? মানুষ আমার সৃষ্টি করছে আল্লাহ কি থেকে? মাটি থেকে। মাটি, কিন্তু ওটার আরেকটা কিসের নাম আছে, বৈজ্ঞানিক একটা নাম আছে, সেল বা কোষ। আমাদের প্রত্যেকটা প্রাণীর জন্ম কি থেকে? একটু রেসপন্স করবেন। কোষ থেকে। কি থেকে? কোষ থেকে বা সেল থেকে। তাহলে এই সেল থেকে যে জন্ম, হাড়গুলো কি আগে হয়েছে না সেলটা আগে হয়েছে? সেল আগে হয়েছে, আগে ছোট একটা পিণ্ডির মতো হয়েছে, তাই না? তারপরে হাড় হয়েছে। তাহলে এই যে কোষের সংখ্যা আমাদের দেহে বা সেলের সংখ্যা কত কারো জানা আছে? 14 লক্ষ কোটি। এই ইনফরমেশন গুলো আপনাদের জানা দরকার। আমার আপনার বডিতে, প্রত্যেকটা হিউম্যান বডিতে 14 লক্ষ কোটি সেল আছে এবং এই সেল দিয়ে প্রতিনিয়ত আমাদের বডিতে টক্সিন জমা হচ্ছে। কি টক্সিন গুলো? যেটাকে আমরা বিষ বলি, বিষ বলি যেটাকে আমরা। এখন সেই টক্সিন গুলো কি? টক্সিন গুলো কিভাবে যাচ্ছে আমাদের বডি? যেহেতু সেল আছে, আমাদের গায়ে পশম গুলো আছে না, এক একটা সেলের গোড়া ওটাকে বলি, ওটা দিয়ে আমাদের বডির ভিতর ময়লা জমা হচ্ছে। এখন দেখেন আপনি একটা ড্রেস পরছেন, আপনার ড্রেসের ময়লা হলে এখন বাসায় যায় কি করবেন? খুলে দিয়ে কাটবেন নাকি? ধুয়ে দিবেন না? কিন্তু আপনি যে আসার সময় আপনার স্কিন দিয়ে যে টক্সিন গুলো বডিতে ধোয়া আছে মানে চলে গেছে, সেটা কি হুইলবারে ফেলে যাবে না? হ্যাঁ, তাহলে দেখেন আমাদের বডিতে খাদ্য, বাতাস, পানি এবং আরো কিছু ব্যাড আছে। 4টা ওয়েতে আমাদের বডিতে টক্সিন জমা হয়। এখন খাদ্যে কিভাবে যায়? আমাদের খাদ্যে ফরমালিন আছে না? ফরমালিন না আছে, তারপরে বিভিন্ন শাকসবজি যে চাষ করে সেখানে কীটনাশক দিচ্ছে না? তাহলে এই খাবারের মাধ্যমে আমাদের বডিতে টক্সিন বা বিষ জমা হচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা, যেমন পানিতে অ্যাসিডিক আছে না? আমরা কি বলতে পারবো যে 100% মানে ভালো পানি আমরা খাচ্ছি? এই পানির মাধ্যমে আমাদের বডিতে বিষাক্ত হচ্ছে, বিষ জমা হচ্ছে। থার্ড যেটা, সেটা হচ্ছে আপনার বাতাস, কালো ধোঁয়া, আমাদের ফ্যাক্টরি কালো ধোঁয়া বিভিন্ন জায়গাতে এই বাতাসটাকে কি করছে? দূষিত করছে না? তাহলে এর মাধ্যমে আমাদের বডিতে হচ্ছে কি টক্সিন জমা হচ্ছে। এখন এই যে টক্সিন গুলো জমা হচ্ছে, এই টক্সিন গুলো কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। আপনি যদি কেটেও ফেলেন বডিটাকে
তাহলেও কিন্তু কি যাবে না। তাহলে সেখানে টক্সিন গুলো কিভাবে যাবে? আমাদের মাশরুম নিয়ে অবশ্যই লিডার কথা বলবে, আমি এত ডিটেলস আলোচনা করবো না। তো গ্যানোডার্মা মাশরুমকে কিন্তু বলা হয় ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যান্টি অক্সিজেন যুক্ত খাবার, তাই না? এটা কিন্তু নির্ণয় করা হয়েছে, ডক্টররা কিন্তু নির্ণয় করছে। তাহলে এই যে গ্যানোডার্মার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনার আমার বডিতে যে টক্সিন গুলো জমা হচ্ছে এই টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে আমাদের বডি থেকে বের করে দিচ্ছে, অর্থাৎ পানি করে। কিভাবে পানি করে? হয়তোবা বমি হতে পারে, হয়তোবা ইউরিনের মাধ্যমে বের হতে পারে, নয়তোবা ঘাম হতে পারে, অনেক সময় হতে দেখা গেছে আপনার টয়লেটটা নরম হয়ে যায়, বা হচ্ছে নাকে পানি এভাবে বের হতে পারে, এছাড়াও হচ্ছে যে কফের মাধ্যমে বের হতে পারে। অর্থাৎ এই ওয়েতে আমাদের বডি থেকে মাশরুম খেলে কি হবে? টক্সিন গুলো বেরিয়ে যাবে। দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে দেখেন, একটু খেয়াল করবেন, এই কথাগুলো আপনাদের জানা দরকার, কারণ আগে আমার নিজেকে খেতে হবে। এখন যে জিনিসটা খাবো সেই জিনিসের যে উপকারিতা সেটা যদি আমি না জানি আমি কি খাবো? তাহলে দ্বিতীয় কাজটা